সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের লাইভ টক শো টেবিল টকে। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের টক শোর বিষয় হলো আমাদের অর্থনীতি, পরিকল্পনা ও করণীয়। এ বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে তিনজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের একজন হচ্ছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, তিনি আমার ডানে রয়েছেন। সাথে রয়েছেন জেট বাংলাদেশের পরিচালক সৈয়দ লিটু, তিনি সবার শেষে। এবং মাঝখানে রয়েছেন বিশিষ্ট সমাজচিন্তক ও জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ফজলুল হক, তিনি রয়েছেন মাঝখানে। দর্শক, পরিচয় পর্বের পর আমরা আলোচনায় চলে যাচ্ছি। জনাব আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, আপনার কাছ থেকে আমরা প্রথমে শুনি, সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান অর্থনীতিকে আপনি কেমন দেখছেন এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের সামনে বাধা কোথায়, কি ধরনের বাধা আছে আমরা যেখানে যেতে চাই? অনেক ধন্যবাদ। অর্থনীতি তো একটা রাষ্ট্রের মূল বিষয়, চালিকা শক্তি, অবশ্যই রক্ত প্রবাহ যেটা, অর্থাৎ দেশকে ঠিক রাখতে হলে, দেশের সার্বিক অবস্থা ঠিক রাখতে হলে অর্থনীতির চাকা ঘুরতে হবে। তা আমরা জানি যে 5ই আগস্টের আগে অর্থনীতির চাকা ঘোরেনি, জোর করে ঘোরানোর চেষ্টা করা হয়েছে, টাকা ছাপিয়ে বিভিন্ন মেকানিজমে কৃত্রিমভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে যে দেশের অবস্থা খুব ভালো আছে। আসলে দেশের অর্থনীতি তখন বিধ্বস্ত হয়ে গেছিল। সেই বিধ্বস্ত অর্থনীতিকে ঠিক করবার জন্যেই বর্তমান যে আমাদের সরকার আছেন, প্রধান উপদেষ্টা সহ সবাই চেষ্টা করছেন, বাংলাদেশ ব্যাংকও চেষ্টা করছে। ইতিমধ্যে মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে এবং সেই মুদ্রানীতির মাধ্যমে যেটা চেষ্টা করা হচ্ছে যে প্রধান যে সমস্যা আমাদের বর্তমান অর্থনৈতিক, মুদ্রাস্ফীতি, অর্থাৎ জিনিসের দাম বেশি। ইতিমধ্যে আমরা দেখেছি পেপারে যে অনেকেই তাদের সঞ্চয়পত্র ভাঙিয়ে সংসার চালাতে হচ্ছে, অনেকের ব্যাংক ব্যালেন্স তুলতে হচ্ছে। এই যে মুদ্রাস্ফীতি, এটা একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য সরকার চেষ্টা করছে। বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ, সেটাও ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে এবং বিদেশ থেকে যে রেমিটেন্স আসে, যেটা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এবং রিজার্ভ বাড়ানোর যে একটা প্রাণ প্রবাহ, সেই রেমিটেন্স ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। এবং এই রেমিটেন্সের ক্ষেত্রে আমি বলবো যে আমি একসঙ্গে এই চ্যালেঞ্জ, সমস্যা এবং সম্ভাবনা দুটোই বলার চেষ্টা করছি। এই রেমিটেন্স আমাদের একটা বড় ধরনের একটা আমাদের যে প্লাস পয়েন্ট, অর্থাৎ বাংলাদেশের লক্ষ লক্ষ ভাই বোনেরা যে বাইরে থাকে, তারা বাইরে থেকে যে রেমিটেন্সটা পাঠায়, সেটা কিন্তু আমাদের রিজার্ভকে যেভাবে বৃদ্ধি করে, ঠিক তেমনিভাবে গ্রামীণ অর্থনীতিকে চাঙা করে। কারণ তারা এই রেমিটেন্সের একটা অংশ খরচ করে, একটা অংশ সঞ্চয় করে। তো সেই জন্যে এই রেমিটেন্সের দিকে আমরা গুরুত্ব দিয়েছি। তো গুরুত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে একটি বিষয় আমাদেরকে প্রতিরোধ করতে হবে, সেটা হচ্ছে হুন্ডির মাধ্যমে বড় একটা অংশ আসে বাংলাদেশে, যেটা সরকার যে রাজস্ব থেকে বঞ্চিত হয় এবং যেটা কালো অর্থনীতির ভিতর চলে যায়। তো এই হুন্ডিটা বন্ধ করবার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সেক্ষেত্রে আমার সুপারিশ হচ্ছে, আমাদের যে বৈদেশিক যে দূতাবাসগুলো আছে, সেখানে যারা আছেন তারা যদি এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন এবং যারা আমাদের প্রবাসী ভাইয়ের বোনেরা আছে তাদের কাছে আইনগত দিক এবং হুন্ডি বাদে প্রপার চ্যানেলে টাকা পাঠানোর উপকারিতা যদি ব্যাখ্যা করে বোঝান, তাহলে আমার মনে হয় যে দেশপ্রেমিককে আমাদের ভাই বোনেরা হুন্ডি বাদ দিয়ে প্রপার চ্যানেলে টাকা পাঠাবে। তাহলে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যেভাবে বৃদ্ধি পাবে, ঠিক তেমনিভাবে রাজস্ব বৃদ্ধি পাবে এবং ব্যাংকগুলোতে নগদ অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে। অন্যদিকে আরেকটি চ্যালেঞ্জ যেটি, সেটা হচ্ছে এই যে ব্যাংকগুলাকে তো গত মাফিয়া চক্র, যেটা সরকার সহ মাফিয়া চক্র, যারা অর্থনৈতিক বড় বড় ব্যবসায়ী যারা ছিলেন, তথাকথিত পুঁজিপতি, শিল্পপতি, এবং তাদের মাধ্যমে ব্যাংকগুলো যে লুট হয়েছিল, সেক্ষেত্রে জনগণের একটা আস্থার ঘাটতি তৈরি হয়েছিল, যার কারণে অনেকেই ব্যাংকের টাকা না রেখে বাসায় টাকা রাখত। এখন ধীরে ধীরে কিন্তু সে আস্থাটা ফিরে আসছে। এটাকে আরও একটু বাড়াতে হবে, আরও ত্বরান্বিত করতে হবে। আমরা ইতিমধ্যেই দেখছি যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় পজিটিভ যে সমস্ত কথাবার্তা বলছেন, সেটার কারণে এবং ব্যাংকগুলার যে এখন বোর্ডগুলো স্বচ্ছ, বাংলাদেশ ব্যাংক যে নতুন বোর্ড করে দিয়েছে, সেই স্বচ্ছতার কারণে জনগণের আস্থা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং ব্যাংকে যে টাকার প্রবাহ, সেটাও বৃদ্ধি পাচ্ছে। আপনি ইতিমধ্যে পত্রিকায় দেখতে পেয়েছেন। এরপরে আমাদের দেশে একটা সমস্যা যেটা, সেটা হচ্ছে ডলারের বিনিময় হার। এই যে আমদানি রপ্তানি যে ব্যবসা হয়, সেক্ষেত্রে ডলারের বিনিময় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা অনেক ফ্ল্যাকচুয়েট করে, এত বেশি ফ্ল্যাকচুয়েট করে যে ব্যবসায়ীরা
হয়তো এলসি ওপেন করেছে যে টাকায়, পরবর্তী সময় পেমেন্ট দেওয়ার সময় তাকে অনেক বেশি পেমেন্ট দিতে হয়। এবং একটা জিনিস রপ্তানি করার সময় যে টাকা খরচ করার জন্য সে প্ল্যান করেছিল তার থেকে অনেক বেশি ডলার তাকে পেমেন্ট করতে হয়। এই জন্য বিনিময় হারটা যাতে স্থিতিশীল থাকে সে ব্যাপারে সরকারের এবং যারা কর্তৃপক্ষ তাদের ব্যবস্থা নেওয়া দরকার। পাশাপাশি আরেকটা জিনিস যেটি, সেটা হচ্ছে আমাদের অর্থনীতি একটি মূল জায়গা যে গ্রামীণ অর্থনীতি, সে বিষয়ে কিন্তু আমরা খেয়াল করি না। আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে যে সরকারকে হটিয়েছি, কিন্তু এই যে বৈষম্য গ্রামের এবং শহরের অর্থনীতির ভিতরে যে বৈষম্য, সে বিষয়ে আমাদেরকে নজর দিতে হবে। জি জনাব রেজা, আমরা এই গ্রামীণ অর্থনীতির যে বৈষম্যমূলক অবস্থা রয়েছে, আমরা এই বিষয়টি নিয়ে ডিটেলস আলোচনা করব একটা আলাদা সেগমেন্টে, আজকেই আলোচনা করব। আপনার কাছ থেকে এই মুহূর্তে এই পর্যন্তই আমরা শুনছি, তারপরে আবার আসবো। সৈয়দ লিটু, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সাহেব, তিনি আলোচনার সময় অনেকগুলো পয়েন্ট বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ, একেবারে অর্থনীতির জন্য ভাইটাল। এর ভিতরে ডলার ফ্ল্যাকচুয়েটের একটা ব্যাপার আছে। আপনি তো ব্যবসার সাথে জড়িত, আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা রয়েছে, সেখানে ডলারের লেনদেনের প্রশ্ন আছে। দুটো বিষয় আপনার কাছে জানতে চাই। এই মুহূর্তে একটা সময় আমাদের ডলারের সংকটের কারণে আমদানি রপ্তানি বাণিজ্য একেবারে মুখ থুবড়ে পড়ার মতো অবস্থায় পড়েছিল, আমরা জানি সবাই সেটা হয়েছিল। সেই জায়গা থেকে কতটা উত্তরণ ঘটেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই যে ডলারের ফ্ল্যাকচুয়েট, যার কারণে আপনি যে টাকায় এলসি করলেন, দেখা গেলো যে পেমেন্টের সময় আপনাকে বেশি দিতে হচ্ছে। এই অবস্থাটা কি করলে স্থিতিশীল করা যায়? দুটো বিষয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে দুজন বিজ্ঞ আলোচক, তাদেরকে আমার শুভেচ্ছা। দেশের অর্থনীতি তো দেশের প্রাণ, আর যে দুটো বিষয় নিয়ে আপনি অবতারণা করেছেন সে দুটোই অর্থনীতিরও প্রাণ। তো আসলে কি একটা কথা বলে নিতে হয় যে আমাদের এই সরকার বা সেই সরকার বলে কোনো কথা না। তো আমাদের সরকারগুলো যেটা করে যে আসলে বিনিয়োগ অথবা ধরেন কি বলে এই যে অর্থ যে সংস্থান, এইগুলো আমাদের সরকারগুলো কি করে অভাব দেখে করে না। আসলে অর্থের বিনিয়োগ অথবা এই যে অর্থের সংস্থান, এগুলো করতে হয় অভাব দেখে, অর্থাৎ যেখানে যে জিনিসটা দরকার, যেখানে কমতি আছে, সেখানে সেটার অভাবটা পূরণ করতে হয়। কিন্তু আমাদের সরকারগুলো কি করে, ভাব দেখে অর্থ সংস্থান করে বা বিনিয়োগ করে। ব্যাপারটা এরকম যে যেখানে অভাব আছে বা কম আছে সেইখানে দেওয়াটাকে জরুরি মনে করে না, যেখানে আগে না দিলে বা যেখানে দিলে রাজনৈতিক সুবিধা পাওয়া যাবে অথবা না দিলে রাজনৈতিকভাবে কোনো চাপে পড়তে হবে, সেই বিষয়গুলোকে আগে বিবেচনায় নেয়। আপনি দেখেন, একটা উদাহরণ দিই, যে মূল্যস্ফীতির যে ব্যাপারটা, যেটা এই যে ডলার সবকিছুর সঙ্গে কিন্তু এটা সম্পর্কিত। এই যে দেখেন মূল্যস্ফীতিতে কি হয়, আমরা জানি যে বাংলাদেশের মূল্যস্ফীতির প্রধান কারণই হচ্ছে অসাধু ব্যবসায়ীদের ষড়যন্ত্র। অর্থাৎ অসাধু ব্যবসায়ীরা একটি নির্দিষ্ট গোষ্ঠী, তারা গোষ্ঠীবদ্ধ হয়ে তারা একটি সিন্ডিকেট, যাকে আমরা বলি, তারা সেইটার মধ্যে দিয়ে মজুদ বাড়িয়ে অথবা কৃত্রিম সংকট তৈরি করে অথবা আমদানি কমিয়ে বিভিন্ন প্রক্রিয়ায় তারা এই মূল্যস্ফীতি তৈরি করে বা দাম বাড়িয়ে অর্থ আদায় করে। তো দেখেন, এইখানে সরকারের কি করা উচিত? সরকারের কি করা উচিত? যারা যে মালগুলো আমাদের দেশে উৎপাদন হয়, সেই মালগুলো বা সেই পণ্যগুলো, সেই খাদ্যযুক্ত পণ্যগুলোর কিভাবে উৎপাদন বাড়ানো যায় সেদিকে নজর দেওয়া উচিত। সেই সঙ্গে যেগুলো আবশ্যক পণ্য কিন্তু আমরা আমদানি নির্ভর, সেই আমদানি নির্ভর পণ্যগুলোকে কিভাবে সহজীকরণ করা যায়, কিভাবে এই যে ব্যবসার ক্ষেত্রে যে অস্বাভাবিক কিছু ব্যয় আছে, যে এটা অনৈতিক অথবা বিভিন্ন প্রক্রিয়াগত কারণে যেসব অস্বাভাবিক ব্যয়গুলো হয়, সেগুলো সরকার কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে, এই কাজগুলো করে সহজীকরণ করা দরকার। কিন্তু আমাদের সরকার কি করে, এই যে দেখেন আপনি, এই যে দীর্ঘকাল ধরে গত সরকার থেকে শুরু করে তার আগে সবসময় কিন্তু এইভাবে চলে আসছে, কি করে এই ব্যবসায়ীদেরকে তাৎক্ষণিকভাবে বা সাময়িকভাবে নিয়ন্ত্রণ করবার জন্য, একটি অস্থায়ীভাবে সমস্যাটা সমাধান করার জন্য করে কি, এই ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ না করে, এই সিন্ডিকেট বলি বা এই অসাধু ব্যবসায়ী চক্রকে নিয়ন্ত্রণ না করে তাদেরকে আরো শুল্ক সুবিধা দিয়ে দেয়। দেখেন, শুল্কের জন্য কিন্তু পণ্যমূল্যের দাম বাড়ে না, এই যে অসাধু ব্যবসায়ীদের ষড়যন্ত্রের কারণে বাড়ে। অথচ তাদেরকে নিয়ন্ত্রণ না করে
তাদেরকে আরো মানে শুল্ক সুবিধা দিয়ে তাদেরকে এক ধরনের পক্ষে নিয়ে যে অনুরোধ করে যে তোমাকে ঠিক আছে, তোমার তো লস হয়ে যাচ্ছে, ঠিক আছে আমি তোমার কিছু শুল্ক সুবিধা দিচ্ছি, তুমি এখান থেকে সুবিধাটা নাও আর একটু দামটা কমায় দাও। এতে করে কি হচ্ছে, ওই অসাধু শ্রেণী কিন্তু দেখেন প্রশ্রয় পেয়ে যাচ্ছে। তারা দুই ধরনের সুবিধা এখন পাচ্ছে, এক হচ্ছে তাদের মানে ব্যবসা থেকে লাভ করছে, আবার এখান থেকে সরকারের কাছ থেকে অবৈধভাবে শুল্ক বাড়িয়ে নিচ্ছে, নিয়ে তারা দুই দিক থেকে লাভবান হচ্ছে। এখন এই সুবিধাটা পেয়ে তারা ক্রমাগত এই পদ্ধতিতেই যাচ্ছে, বারবার কৃত্রিম সংকট তৈরি করছে, উৎপাদনে বাধা তৈরি করছে, এইগুলো করে তারা কিন্তু এই মূল্যস্ফীতির সঙ্গে একটা স্থায়ী সম্পর্ক করে ফেলেছে। সরকার তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে যাচ্ছে না। দেখেন ডলার সংকটেরও কিন্তু কিছু দেখেন নির্দিষ্ট কারণ আছে, শুধু বৈশ্বিক বিষয় নিয়ে আমরা যেগুলো বলি এটা ভাবলেও কিন্তু হবে না। আপনার ডলার সংকট যে হয়েছে এখন, এইটা মানে হওয়ার কারণ তো হচ্ছে আমাদের ডলার নেই মানেই তো সংকট, তো নেই হলে বাড়াতে হবে। তাহলে বাড়াতে হলে কি করতে হবে, আমাদের তো দুটোই একমাত্র পথ, দুটোই পথ আমাদের ডলার বাড়ানোর জন্য। এক হচ্ছে যে যারা প্রবাসী আছেন তাদের রেমিটেন্স বাড়াতে হবে, এবং যেটা উনি বললেন চমৎকার করে উনি বলেছেন, আমি আর বিস্তারিত যাচ্ছি না, যে এই যে হুন্ডির যে ব্যাপারটা সেটা নিয়ন্ত্রণ আপনি করবেনই, সেটা তো করতে হবে। সেই সঙ্গে এই যে যারা প্রবাসে যান তাদের সেই প্রবাসী শ্রেণীকে আরো বেশি করে কি করে বাড়ানো যায়, এবং সেই শ্রেণী কি করে কর্মদক্ষ হয়। দেখেন আপনি অন্যান্য দেশগুলোতে এই যে আপনি মানে পাশাপাশি ভারতেই দেখেন, তারা কিন্তু মানে তাদের পুরো বেসটাই হচ্ছে লজিস্টিক্স। তারা সারা পৃথিবীতে কিন্তু বিনিয়োগ করে না। তারা হয় কেউ আইটি সেক্টর অভিজ্ঞ, কেউ হয়তো বিভিন্ন রকম এই যে টেকনিক্যাল বিষয়ে অভিজ্ঞ, এইসব লোকজন বানিয়ে ওরা সারা পৃথিবীতে পাঠাচ্ছে। তারা টেকনিক্যাল কাজ করে মানে আমাদের 10 জন শ্রমিকের সময় তারা একজন আয় করে নিয়ে আসে। এই দিকগুলোতে আমরা অর্থাৎ শ্রমিকের দক্ষতা, আমরা যে শ্রমিক জনশক্তি রপ্তানি করে একটা বিরাট বৈদেশিক মুদ্রা অর্জন করি, সেখানে যদি শ্রমিকের দক্ষতা বাড়িয়ে ফেলি তাহলে এই মুদ্রাটা অনেক গুণ বেড়ে যেতে পারে। সেই সঙ্গে আরেকটা জিনিস দেখেন, এই যে আমাদের তো রফতানি আয় তো সবচাইতে বড় মাধ্যম, কিন্তু আমরা রফতানি আয় বাড়াতে চাই, কিন্তু রফতানি কি করে সহজীকরণ হতে পারে, রফতানি না গেলে মাল না গেলে টাকা আসবে কোথা থেকে? তো সেই মাল যাবার জন্য দেখেন এই যে ব্যাংকগুলো আপনি খেয়াল করেন, গত মানে এই সরকারের সময় মানে তার আগে থেকে তো শুরু হয়েছেই, মানে সমস্যার সৃষ্টি তো গত সরকারের আমল, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে গত 6 মাস বা আরো বেশি সময় আমরা কোনো ব্যাংকের কাছ থেকে কোনো রকম পাই না, ডলার সহযোগিতা পাই না। অর্থাৎ তাদের মানে বাংলাদেশ ব্যাংক এই বাণিজ্যিক ব্যাংকগুলোকে মানে আগে রিজার্ভ দেখানোর জন্য আগে টাকাগুলো জমা করছে। শুধু টাকা জমা করলে তো হবে না, টাকাগুলো তো আমাদের ব্যবসায়ীকে দিতে হবে। আমরা তো সেইগুলো দিয়ে পণ্য বানাবো, রফতানি করবো, তারপর টাকাগুলো। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন, আশা করছি এটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। জনাব ফজলুল হক, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, খুব সংক্ষেপে, বেশি লম্বা করব না। আমরা আমাদের যে জাতীয় উন্নয়ন পরিকল্পনা যে এবং সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখি যে শহর এবং গ্রামের ভেতরে একটা বৈষম্য থাকে। অর্থাৎ শহরে যে পরিমাণে যে রেশিওতে যে মাত্রায় ব্যয় করা হয় উন্নয়নের জন্য, গ্রামে কিন্তু সেই মাত্রায় ব্যয় করা হয় না উন্নয়নের জন্য। এই যে আপনি সমাজ নিয়ে কাজ করেন, সামাজিক কর্মকাণ্ডের সাথে ব্যাপকভাবে জড়িত, সেক্ষেত্রে এই বৈষম্যটা কমানোর কি ব্যবস্থা করা যায়? ধন্যবাদ সিরাজ ভাই, এবং আমার দুই ভাইকে, দুজনই পূর্ব পরিচিত। দেখেন, বৈষম্য সৃষ্টি হচ্ছে ভুল পরিকল্পনার জন্য। প্রথমত হচ্ছে আমরা কি নগরায়ন করেছি, কিন্তু পরিবেশকে নষ্ট করে দিয়েছি। নগরের ভিতর যে সবজি হতো তা এখন হয় না। দ্বিতীয়ত হয়েছে গ্রামগুলিকে আবার ওখানে দেখি বিল্ডিং সমানে গড়ে উঠছে। এক্ষেত্রে এ দূর করা কতগুলি পরিকল্পনা আছে। আমি পৃথিবী সারা অনেকেই জানে, 110টা দেশ ঘুরেছি বারবার। আমি প্রথমত বলবো, আমি আজকের এই দিনে ভাষা আন্দোলনের শহীদদের, জাতীয় মুক্তিযুদ্ধের এবং এই বৈষম্য আন্দোলনে নতুন স্বাধীনতা ছাত্ররা যারা নিহত হয়েছে, আহতদের শ্রদ্ধা জানাচ্ছে। আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তারুণ্য, যুব শক্তি। আমি কমনওয়েলথ ডিপ্লোমা ইন ইউথ অর্জন করেছি, হাইয়েস্ট ডিগ্রি ইন ইউথ ওয়ার্ল্ড, সারা ওয়ার্ল্ডে আমি ফার্স্ট হই। সুশৃঙ্খল যুব সমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। অপরদিকে উচ্ছৃঙ্খল যুব সমাজ
একটি দেশের সবচেয়ে বড় বিপদ। আমার দেশে কি হচ্ছে আমি অনেকটা বলতে চাই না, চিন্তা করে দেখব। বৈষম্য দূর করার জন্য একটা বৈষম্য কিন্তু আল্লাহ করেননি। আপনি খবর নিয়ে দেখবেন শহর থেকে গ্রামে মসজিদ বেশি, শহরের লেখে চলে নামাজও পড়ে বেশি। এই মসজিদই পথ দেখাবে। আমি বলেছি 4 লক্ষ মসজিদকে যদি আপনি স্কুল করেন, 8টা থেকে 12টা খালি পড়ে থাকে, লক্ষ লক্ষ বেকার যুবককে ওখানে কাজে লাগান, বাচ্চাকে ভালো নাস্তা দেন, ডিম দেন, সবজি দেন, এই ফাস্টফুডের দরকার নেই। আর তখন ওই গ্রামের এই সবজিগুলি হবে, উৎপাদন বাড়বে, লোকও চলে যাবে। অপরদিকে ঋতু ভাই বলেছেন দক্ষ জনশক্তি। এই দক্ষ জনশক্তির জন্য অনেকে বলে যে আমাদের টাকার কথা। আমি ইউনাইটেড নেশনসে বলছি নো, উই হ্যাভ দ্য হাইয়েস্ট ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য ওয়ার্ল্ড। আল্লাহ সবচেয়ে বেশি অবকাঠামো দিয়েছেন বাংলাদেশকে। ওই মসজিদে যদি প্রাইমারি স্কুলগুলি যায় তাহলে 80,000 বিল্ডিং আছে। এই বিল্ডিংগুলিকে যদি আমি 20,000 টেকনিক্যাল স্কুল করি, দক্ষ লোক যাবে, 20,000 মেডিকেল স্কুল করি, 20,000 এগ্রিকালচার স্কুল করি, আর বাকি 20,000কে গ্রামের হসপিটাল করে দিই, যেটা আমেরিকাতে 20,000 হসপিটাল নেই। এগুলিকে আনতে হবে। আমি ছাত্র যুবকদের সঙ্গে কাজ করি, লক্ষ লক্ষ গ্রামে গঞ্জে যাই। আমি দেখেছি তরুণরা এগুলি কাজ করতে চায়। আমি ডক্টর ইউনূসকে অনুরোধ করব, আপনি তরুণদের কাজে লাগান, আমি পূর্ণ সহযোগিতা করব এদেরকে। সমানে গাছ লাগান, চেঞ্জ অফ ফুড হ্যাবিট, আর একটু দরকার সেটা হলো কিচ্ছতা সাধন, বুঝলেন? আল্লাহ নিজে বলেছেন যে মিতব্যয়ী আমি তার বন্ধু, আর যে অমিতব্যয়ী সে শয়তানের বন্ধু। আমাদের এই মিতব্যয়ীটা কমাতে হবে প্রত্যেক অফিস আদালত সব জায়গায়। আর লাস্ট বলবো, এত কর্মক্ষম জাতিকে সিকিউরিটি গার্ডরা যেমন 24 ঘন্টা কাজ করে, আমি প্রপোজাল দিচ্ছি 24 ঘন্টা প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা রাউন্ড, এবং পরিত্যক্ত যেগুলি মিল কারখানা, সুগার মিল আছে, এগুলি আছে, যেটা আমি 77-এ মালয়েশিয়াকে নিজে থেকে ডেভেলপ করিয়েছি। এখানে যদি ছাত্র যুবকদের দেন, এটা প্রপার্টি তারা বেচতে পারবে না, ভোগ করবে। তোমরা মিল চালা, আয় তোমাদের, বুঝতো কি না? বুঝতে করে পারবে যে, এবং তারা রাজি। আর বেসরকারি পর্যায়ে যারা আছেন তাদেরকে বলবো, এখানে ব্যাংক এগুলিতে আছেন, আমাদের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং সামরিক বেসামরিক অভিজ্ঞতা তাদের কাজে লাগান। বৃদ্ধের যুক্তি, যুবকের শক্তি, এই দুইয়ের মিলনে দেশের উন্নতি ও শান্তি। চমৎকার বলেছেন জনাব মোহাম্মদ ফজলুল হক। আমরা আপনার কাছ থেকে আরও আলোচনা শুরু। আমরা জানতে চেয়েছিলাম আপনার কাছে যে শহর এবং গ্রামের যে বৈষম্য, অ্যাট এ গ্লান্স আপনি চমৎকার বলেছেন, অনেকগুলো প্রসঙ্গ এনেছেন এবং উন্নয়নের জন্য কি করণীয় তার একটা ভালো সাজেশন দিয়েছেন। অনেক ধন্যবাদ। আলোচনা করছি আমাদের অর্থনীতি, পরিকল্পনা ও করণীয় নিয়ে। আমরা বিরতির আগে যেমনটি বলছিলাম জনাব রেজা, একটা বিষয় আমাদের এই আলোচনা থেকে মোটামুটি পরিষ্কার হয়েছে, বা আমরা সবাই কম বেশি জানি যে ব্যাংক থেকে ঋণ সুবিধা পেতে গেলে যতটা ধনী মানুষ যতটা সুবিধা পায়, গরিব মানুষ বা তুলনামূলক দরিদ্র মানুষ তারা কিন্তু ওই রকম সুবিধা পায় না। এই সংকটের সমাধানটা কোথায়? আমি এর সাথে একটু যোগ করি যে আপনি নিশ্চয়ই জানবেন, বাংলাদেশের একেবারে পল্লী সমাজে, পল্লী গ্রামে, মফস্বলে বহু সংখ্যক শত শত এনজিও কাজ করছে। এখন এনজিও থেকে চড়া সুদে কিন্তু ঋণ দিচ্ছে গ্রামের সাধারণ মানুষ, এবং এনজিওগুলো একেবারে অনেক ডকুমেন্ট ছাড়াই একেবারে সহজ শর্তে সহজে ঋণ দিয়ে দিচ্ছে। তার জন্য কোনো ইয়ে লাগছে না, আপনার জামানত লাগছে না খুব বড় অঙ্কের, বা মর্গেজ লাগছে না, জমি জমা দলিলপত্র এই ধরনের অনেক কিছুই লাগছে না। একেবারে খুব সহজেই একেবারে সাধারণ মানুষ লেখাপড়া জানুক বা না জানুক তারা সহজেই ঋণ পেয়ে যাচ্ছে, এবং এই ঋণ রিকভারি কিন্তু ভালো, রিকভারি রেট কিন্তু অনেক ভালো, এবং যার কারণে সারা বাংলাদেশে বিশেষ করে মফস্বল অঞ্চলে একেবারে এনজিওগুলো কিন্তু ফুলে ফেপে উঠেছে। অথচ সেই জায়গায় ব্যাংকের ঋণ পাওয়াটা অনেক বেশি কঠিন এখনো পর্যন্ত। এই যে ব্যাপারটা, এখানে একটা বৈষম্যের ব্যাপার আছে এবং একটা সমস্যা আছে, এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত বলেন। আসলে তো ব্যাংক জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে কনসেপ্ট, এটা আসলে খুব পুরানো না। এনজিওগুলো অনেক আগে থেকে কাজ শুরু করেছে, এবং এনজিওর যে সোর্স অফ ফান্ড আর ব্যাংকের সোর্স অফ ফান্ড কিন্তু আলাদা। বাংলাদেশের যে এনজিওরা প্রথম থেকে কাজ করেছে তারা
বৈদেশিক যে ডোনেশন, বিদেশ থেকে বিভিন্ন ডোনেশন, দান ইত্যাদি নিয়ে তারা কাজ শুরু করেছে, 1 নম্বর। 2 নম্বর হলো তাদের যে নেটওয়ার্কটা ছিল, তারা প্রথমে একেবারে গ্রাম অঞ্চলে চলে গেছে, সাধারণ মানুষের সঙ্গে তারা মিশে, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে গ্রামের কালচারও তারা চেঞ্জ করে মহিলাদেরকে নিয়ে এসে তাদেরকে বিনিয়োগ দিয়েছে, এটা ভালো দিক। কিন্তু ব্যাংকগুলার সোর্স অফ ফান্ড কিন্তু তারা পাবলিকের কাছ থেকে একটা প্রফিট তাদেরকে দিবে বা মুনাফা দিবে, তার প্রেক্ষিতে কিন্তু ফান্ডটা নেয়, যার কারণে এনজিওগুলো যেভাবে সহজে বিনিয়োগ দিতে পারে, যেটা বললেন যে বিনা জামানতে ডকুমেন্ট, কিন্তু ব্যাংকে এটা সম্ভব না, কারণ ব্যাংকের কিছু প্রসিডিওর অ্যাপ্লাই করতে হয়। কিন্তু ব্যাংকগুলো যেটা করছে যে সাধারণ মানুষের কাছে যাতে ব্যাংকের এই সুবিধাটা পৌঁছে যায় এবং ছোট ছোট ক্ষুদ্র বিনিয়োগ দেওয়া যায়, সেই জন্য এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকগুলো চেষ্টা করছে। আরটা হচ্ছে পল্লী বিনিয়োগ প্রকল্প নামে অনেক ব্যাংক চালু করেছে, যেটার মাধ্যমে ছোট ছোট গ্রুপ করে সমবায় ভিত্তিতে যেভাবে বিনিয়োগ দেওয়া হয় সেভাবে ব্যাংকগুলো কিন্তু ইতোমধ্যেই কাজ শুরু করেছে। কিন্তু একটা বিষয় হলো যে এত এনজিও কাজ করার পরেও এই যে ব্যাংকগুলা তাদের শাখা গ্রামে নিয়ে যাচ্ছে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বা উপশাখার মাধ্যমে, এরপরেও কিন্তু প্রত্যেকের রিপোর্ট দেখলাম যে 20 থেকে 30% মানুষ কিন্তু এখনও ওই মহাজনদের কাছ থেকে অনেক চড়া সুদ নিচ্ছে। হ্যাঁ, এর কারণটা হচ্ছে যে যুগ যুগ ধরে এই যে প্রথাটা চলে এসেছিল, এবং সেখানে কোনো ডকুমেন্টেশন লাগে না, কোনো মর্টগেজ লাগে না, কোনো সিকিউরিটি লাগে না। তো সেখান থেকে বেরিয়ে আসতে হবে, জনগণের ভিতর সচেতনতা বাড়াতে হবে গ্রামীণ জনগণের মাধ্যমে, যেটার জন্য দরকার হলো তাদের আর্থিক যে একটা শিক্ষা, ফিনান্সিয়াল লিটারেসি, যেটা ব্যাংকগুলো আমরা শুরু করেছি অলরেডি, এবং সেটা আমরা চেষ্টা করছি যে গ্রামে অঞ্চলে প্রচুর মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছাত্রদেরকে কিন্তু এতদিন পর্যন্ত বাইরে রাখা হয়েছিল যে এদের অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিতরে আনার দরকার নেই। আমরা ফার্স্ট সিকিউরিটি ব্যাংক প্রথম একটা স্কিম চালু করেছি, প্রোডাক্ট চালু করেছি যে মাদ্রাসা ছাত্রদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা। তো এইভাবে গ্রামের সাধারণ মানুষের ভিতরে যদি ব্যাংকিং সেবাকে আমরা নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু তারা ওই মহাজনদের কাছ থেকেও ফিরে আসবে, এবং এনজিওর কাছ থেকে যে অনেক বেশি কিন্তু চড়া সুদে তাদেরকে লোন নিতে হয়, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দারিদ্রতা কিন্তু কমছে না, তারা ওই ঋণের জালে আটকা পড়ছে, তারা তাদের বংশানুক্রমে আটকা পড়ছে। সেখান থেকে বেরিয়ে আসতে হলে ব্যাংক এই যে ঋণ তাকে সহজ করতে হবে। আর একটা বিষয় আমি বলি, এর সঙ্গে সংশ্লিষ্ট যেটা যে গ্রামীণ যে যারা ব্যবসায়ী আছেন বা কৃষক আছেন বা যারা কৃষিজীবী আছেন, তারা এই ব্যাংকগুলোতে কিন্তু সঞ্চয় করতে পারেন না। কেন পারেন না? তারা উৎপাদন করছেন, শহরে খাবার সাপ্লাই দিচ্ছেন, কিন্তু তাদের উৎপাদনের সঙ্গে বিপণন যে পদ্ধতি, মার্কেটিং সিস্টেম গড়ে ওঠে নাই, যার কারণে যে আলু গ্রামে 2 টাকায় বিক্রি করছে সে আলু কিন্তু আমরা কিনছি 30 টাকা করে। এরপরে আলুর সময় আলু, আমের সময় আম, এই জিনিসগুলো গ্রাম অঞ্চলে অনেক কম দামে উৎপাদন যারা করছে তাদের অনেক সময় উৎপাদন খরচও ওঠে না, কিন্তু তাদেরকে অল্প দামে বিক্রি করতে হয় এই মার্কেটিং সিস্টেম গড়ে না ওঠার কারণে, মধ্যস্বত্বভোগীর কারণে। এটা যদি আমরা বন্ধ করতে পারি তাহলে তারা সঞ্চয় করতে পারবে, ব্যাংকের সঙ্গে তাদের একটা সম্পর্ক হবে, ব্যাংকে তারা সঞ্চয় করবে, ব্যাংক থেকে বিনিয়োগ দিবে। আর গ্রাম অঞ্চলের দীর্ঘদিন ধরে যে মধ্যস্বত্বভোগী গড়ে উঠছে, আপনারা জানেন কৃষি ব্যাংক গড়ে উঠেছিল কৃষকদেরকে লোন দেওয়ার জন্য, সেখানে মধ্যস্বত্বভোগীদের কারণে প্রকৃত কৃষকরা কিন্তু বিনিয়োগ পায় না। আপনি বলেছেন যে শহরের কথা, ধনীদের, গ্রামেও কিন্তু ওই গ্রামের যারা টাউট বাটপার আছেন বা বড় মহাজন আছেন তারাই কিন্তু এই কৃষি লোনটা পেয়েছে। তো এখন এটা আস্তে আস্তে এই মধ্যস্বত্বভোগী দূর হচ্ছে, এটা যত দূর হবে এবং সমস্ত ব্যাংক যদি গ্রাম অঞ্চলে তাদের শাখাকে না হোক এজেন্ট ব্যাংকিং বা উপশাখাকে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু এই গ্রামের এবং শহরের ভিতর যে বৈষম্য এটা দূর হবে। জি 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 জনাব রেজা, আপনার কাছ থেকে অনেক চমৎকার কিছু তথ্য পেয়েছি বলবো আমরা। সেক্ষেত্রে এরই ধারাবাহিকতায় জনাব ফজলুল হক আপনার কাছে জানতে চাই, এবং আপনি আমাদের এই স্টুডিওতে টক শো শুরুর আগে এজেন্ট ব্যাংকিং নিয়ে একটু বলেছিলেন, নিশ্চয়ই আপনার খেয়াল আছে। এই যে এজেন্ট ব্যাংকিং, এই এজেন্ট ব্যাংকিংটা গ্রামীণ অর্থনীতিকে কিভাবে সহজ করে তুলতে পারে? এজেন্ট ব্যাংকিংটা আমাদের অর্থনীতির উন্নয়নে কতটা ভূমিকা রাখতে পারে, খুব সংক্ষেপে যদি বলেন। সমাজসেবা থেকে এনজিও আসছে, সমাজসেবা প্রতিষ্ঠানগুলি স্থানীয় জনগণের অর্থে পরিচালিত হয়। গ্রামীণ ব্যাংক বলেন, ব্যাংক যত, এরা এই প্রতিষ্ঠানকে পাবলিক কখনো নিজেদের প্রতিষ্ঠান পাবে না, এখানে একটা বড় সংকট।
আমি আপনাকে এখানে আস্থার একটা বড় প্রশ্ন, 60 বছর হয়ে গেছে জাতীয় তরুণ সংঘে, 60 লক্ষ মেম্বার সারা দেশে, 700 স্কুল কলেজ করেছি। আমি মাইক্রো ক্রেডিটটা অনেক পড়ে গিয়েছি। আমি পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জের শিবালয় এবং হরিরামপুরে শুরু করেছি। সেখানে জনগণের আস্থাটা আসে কেমনে? আমরা কিন্তু এটা অনেক ইসলামিক পদ্ধতিতে চলে, মারা গেল ওর মা, রেটে চেঞ্জ হয় এবং সর্বনিম্ন, পাশাপাশি ওকে উৎপাদন কাজে দিই। আমি খুব ঘুরি, বৃষ্টির ভিতর আমি 400 গ্রাহককে আপনার আমার সিএসআর ফান্ড থেকে তাদের ছাতা দিলাম, শীতে কম্বল দিলাম। এর ভিতর একটা ব্রাঞ্চে দেখলাম যে কোনো একটা ম্যানেজার টাকা মেরে চলে গেছে। আমি প্রথম যেটা করেছি, ওই গ্রাহকদের পাওনা টাকাকে শোধ করেছি স্পেশাল ফান্ড দিয়ে। আমরা এটা পরে দেবো পুলিশকে। এই যে বলো যে স্যার হাই হাই কোম্পানি, এই যে আস্থাটা, আমি এক্ষেত্রে এই মানে কথা শুনলে অবাক হবেন, আগে এই যে সুদি যে ব্যবসাটা করতো, শুনলে অবাক হবেন, গ্রাম দেশে অনেক মসজিদের ইমাম এই টাকাটা করে, এতে বিরূপ হয়েছে। আমি প্রস্তাব করব, কারণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অনেকে আমাদের জড়িত, আমরা একটা পরিকল্পনা নেই না। ব্যাংক এবং এনজিও, যেমন ব্যাংক ইন্স্যুরেন্স আসছে, আমাদের তো অফিস আছে, নিজস্ব হেড অফিসে আসতে না, আসুন একটা পরীক্ষামূলকভাবে আমরা, এবং এখানে খুব ভালো লেগেছে আপনার এই কথাটা, আর্থিক শিক্ষা, এই শিক্ষাগুলি দেব, ওই মাদ্রাসা ওই বাচ্চাদের দেব। এবং আপনি জানেন চায়নাতে খেতে গিয়ে কৃষকদের শিক্ষা, আমরা এই ছাত্রদেরকে ওই ক্ষেতের ভিতর গিয়ে প্রয়োজন এগুলি ক্লাস দেবো, নিরক্ষরতা দূর করবো। আমি এটার খুব আশা রাখি। আর এই বাকি একটা মিনিট শুধু আমি চাই, নোট ছাপতে না করেছিল এখন যারা সরকার চালান, কিন্তু উনারা আবার নোট ছাপিয়ে বসেছে, এটা কিন্তু প্রশ্ন আছে, এটা একটু খেয়াল করা দরকার। বিদেশের টাকার ব্যাপারে বলি, আমাদের ছাত্ররা যেমন এখানে, আমাদের প্রবাসী ভাই বোনদের আমি স্যালুট দিই, জানেন ওরা খেয়াল করতে চায়। আমাদের পর্যটন, আমরা বিদেশ গেলে পোস্টার এগুলি নিয়ে ট্রাভেল এজেন্সিতে লাগিয়ে দিয়ে আসতাম, বিউটিফুল কান্ট্রি, আজকে আসতেছে, তখন এগুলি ছিল না। আমার মনে হয় আমাদের সরকার অত অর্থ না থাকতে পারে, কিন্তু প্রবাসে বহু বাঙালি আছে যারা ওই ভাতার উপরে আছে, শিক্ষিত বসে রয়েছে। আমি অনুরোধ করব এদেরকে কাজে লাগা, রেমিটেন্স পৌঁছাবে এবং ইনভেস্টমেন্ট বাড়াবে। জি, ধন্যবাদ জনাব ফজলুল হক। সৈয়দ লিটু, আপনার কাছ থেকে একটু শুনি। আসলে গ্রামীণ অর্থনীতি নিয়ে আমরা আজকে একটু বেশি কথা বলি, কারণ শহরের অর্থনীতির জন্য বহু গবেষণা আছে, বহু কাজ আছে, ঋণ সুবিধা দেওয়ার জন্য বহু ব্যাংক প্রতিষ্ঠান রয়েছে। ঋণ যদি কোনো কারণে খেলাপি হয়, তাহলে তাকে আরও ঋণ দিয়ে তাকে আরও সমৃদ্ধশালী করে দেওয়ার ব্যবস্থা বা উঠিয়ে আনার ব্যবস্থা আছে। গ্রামে কিন্তু এইগুলো খুব একটা নেই। এই যে গ্রামীণ জনপদে যে এইরকম পিছিয়ে পড়া অবস্থা, এই অবস্থা থেকে গ্রামীণ জনপদকে আমরা কি করতে পারি, কীভাবে আরও একটু উন্নয়নের দিকে আনতে পারি, সরকার কি ধরনের পরিকল্পনা নিতে পারে, আপনার কি মত বা কি পরামর্শ? জি, আবারও আপনাকে ধন্যবাদ। তার আগে ছোট একটা কথা বলে নেই যে এই যে গ্রামেই হোক শহরেই হোক, সরকার যে বিনিয়োগগুলো করবে বা অর্থ সংস্থানগুলো দিবে বা উন্নয়নমূলক কার্যক্রমগুলো করবে, তার জন্য তো সরকারকে জানতে হবে যে সরকারের কাছে কি পরিমাণ টাকা আছে বা তার কি পরিমাণ টাকা আসে এবং কি পরিমাণ ব্যয় হয়, তার সঠিক হিসাব তো সরকারের কাছে সবার প্রথমে থাকতে হবে। তো দেখেন, এই যে আমরা সেই অনেক আগে থেকে বলে আসছি যে গত সরকারের আমলে কেউ বলি যে 200 মিলিয়ন, কেউ বলি 300 বিলিয়ন এই যে টাকা অর্থ পাচার হয়ে গেছে, কিন্তু আমরা নির্দিষ্ট করে জানি না কত অর্থ পাচার হয়েছে। আবার দেখেন, এই যে কিছুদিন আগে মানে গত 2 দিন আগেই আমরা খবর পেলাম যে ডোনাল্ড ট্রাম্প বললেন যে বাংলাদেশে 29 মিলিয়ন ডলার টাকা রাজনীতির কারণে কোনো মানে অখ্যাত লোকদেরকে দেওয়া হয়েছে। তার মানে কি, আমি সে আলোচনায় যাচ্ছি না, অর্থনীতিতেই থাকছি, যে দেখেন এই যে টাকাগুলো পাচার হয়ে যাচ্ছে এগুলোর যেমন হিসাব নাই, একই সঙ্গে এই যে টাকাগুলো মানে অবৈধ পথে দেশে ঢুকছে, অর্থাৎ ধরেন এই 29 মিলিয়ন ডলার কিন্তু তার আমেরিকা থেকে ডলারে মানে ইস্যু হয়েছে, বাংলাদেশে এসে তো আর সবাইকে ডলারে দেওয়া হয় নাই, নিশ্চয়ই টাকায় দেওয়া হয়েছে। তো সেই এই ডলারগুলো ভাঙালো কে? এই টাকাগুলো এত নগদ টাকা কার কাছে ছিল, গেল কোথায়? তারপরে আবার এই ডলারগুলো কি দেশেই অতিরিক্ত আমাদের সরকারি হিসাবের বাইরে থেকে গেল কিনা? মানে বাংলাদেশ ব্যাংকের কাছে ডলার একটা হিসাব আছে, এবং তা কিভাবে থাকা সম্ভব, আর যদি না থেকে থাকে চলে গেল আবার কিভাবে যদি গিয়ে থাকে?
তাহলে আমরা তো অর্থনীতির প্রকৃত অবস্থাটাই জানি না, যে আমাদের ডলার কি পরিমাণ আছে, আমাদের টাকা আসলে কি পরিমাণ আছে। দেখেন এই যে ইমব্যালেন্স যেটা হয় এইভাবেই কিন্তু হয়। সরকার চেষ্টা করলেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে না, কেন? এই জন্য পারে না। তারপরে সরকার মানে এই যে ব্যবসায়ীদেরকে অর্থ দেওয়া বা ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করা কেন পারে না? এই জন্য পারে না, সরকারের কাছে অর্থনৈতিক পরিকল্পনা তো নাই, সেই সঙ্গে অর্থনীতির কি অবস্থা সেই চিত্রও সরকারের কাছে থাকে না। তো এইটা একটা দিক। এখন এই যে গ্রামীণ অর্থনীতির যে ব্যাপারটা, সেখানে কিন্তু এইটা জড়িত। গ্রামীণ অর্থনীতি ঠিক করতে গেলে আপনাকে গ্রামের যে মানে যে অবকাঠামোর যে অনুন্নত অবস্থাগুলো আছে সেই জায়গাগুলোকে উন্নয়ন ঘটাতে হবে, কিন্তু সেইখানে তো আপনি পারবেন না। কারণ মানে গ্রামীণ অর্থনীতিকে ইয়ে করতে হলে, যেমন ধরেন আমাদের এই যে ইয়ে আছে, স্থানীয় সরকার পদ্ধতি আছে, এদের কাজটা কি? এরা শুধু মনে করে যে স্থানীয় সরকারের কাজ বোধহয় শুধু ওই যে নির্বাচন করা, চেয়ারম্যান বানানো, মেম্বার বানানো, এর বাইরে যে তাদের কোনো কাজ হয় তারা জানেই না। অথচ তাদের মূল কাজই হচ্ছে যে মানে উন্নত এবং অনুন্নত এলাকাগুলোকে বাছাই করা, কোথায় কেমন বাজেট দরকার, কোথায় কি ধরনের ব্যবস্থাপনা দরকার, সেগুলোকে ঠিক করা। ব্যবস্থাপনা বলতে তো শুধুমাত্র দেখেন যে বৈষম্য যে কথাগুলো বলছিলেন, বৈষম্যটা আসে তো এইভাবেই, যে বৈষম্যটা গ্রামেই বেশি বা দরিদ্র পর্যায়ে বেশি, যে কথাগুলো আমরা বলি। এই বৈষম্যগুলো শুধুমাত্র কিন্তু অর্থনৈতিক বৈষম্য না, আমরা বৈষম্য বলতে শুধু ওইটাই বুঝি যে কোথায় কম বাজেট হয়, কোথায় বেশি বাজেট হয়। আর বৈষম্য তো বড় বৈষম্য তো হচ্ছে মজুরি বৈষম্য, বড় বৈষম্য তো হলো আপনার এই যে মানে শিক্ষা বৈষম্য। মানে আপনি গ্রামে অর্থনীতি ঠিক করবেন কি করে? আপনি তো গ্রামের মানুষদেরকে শিক্ষিতই করতে পারছেন না, তাদেরকে আপনি অর্থনীতি বুঝাবেন কি করে? এই যে এনজিও নিয়ে এবং এ নিয়ে যে কথাগুলো, ব্যাংক ব্যবস্থা যে কথাগুলো হলো, এরা ব্যাংকের কাছে যায় না কেন? কারণ ব্যাংক মনে করে যে এখানে মনে হয় কি নাকি, আর এনজিও টাকা দিলে ফেরত পাওয়া যাবে কিনা, কার কাছে যাব, কোথায় যাব, এই লোকগুলো তো কোটটাই করে বসে থাকে, আমাদের সাথে কথা বলবে কিনা। কারণ তাদের শিক্ষার স্তর তো অনেক কম। তো তাদেরকে আপনি শিক্ষায় যদি উন্নত করতে না পারেন, তাদের যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না করতে পারেন, কারণ টাকা নিয়ে তো বিনিয়োগ করে তো সেই টাকাগুলো আবার ফেরত দিতে হয়। ওরা তো মানে এই যে এনজিওর মতো ধরনের আরো সংগঠন আছে যেগুলো ওই যে মানে সামাজিক ঋণদান সংস্থাগুলো থাকে, তারাও কিন্তু ঋণ দেয়। এদের সঙ্গে মানে ইয়েটা চুক্তিটা একটু ভিন্ন ধরনের হয়। তারা কেউ কেউ যখন ফসল আসে তখন ফসল দিয়ে শোধ করে, কেউ কেউ জমি দিয়ে কি বলে জমি দিয়ে শোধ করে, এরকম ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে। ব্যাংকের পদ্ধতি তো একটাই, নগদ টাকা দিতে হয়। তো সেই জায়গাগুলোতে অনেক অস্বাভাবিক পরিস্থিতি আছে শহরে এবং গ্রামের জনপদে। সেই জায়গাগুলোকে ঠিক না করে শুধুমাত্র ব্যাংক ব্যবস্থা অথবা অর্থনৈতিক বিনিয়োগ বাড়িয়ে আপনি এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন না। ধন্যবাদ। মূল ধারায় আনতে হবে, অর্থনীতি বিশেষ করে শিক্ষার মূল ধারায় আনতে হবে। ধন্যবাদ সৈয়দ লিটু। দর্শক, আমরা আলোচনা শুনছিলাম আমাদের অর্থনীতি পরিকল্পনা ও করণীয় এ নিয়ে আলোচনা করছিলেন আমাদের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, সাথে রয়েছেন সৈয়দ লিটু এবং বিশিষ্ট সমাজচিন্তক এবং সমাজকর্মী মোহাম্মদ ফজলুল হক। আলোচনা করছি আমরা আমাদের অর্থনীতি পরিকল্পনা ও করণীয়। আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, আপনার কাছে আমরা এই পর্যায়ে একটা বিষয় জানতে চাই। বিষয়টি সারা বিশ্বেই খুবই প্রচলিত এবং এই ধারণা নিয়ে খুব কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে কল্যাণমূলক অর্থনীতি। আসলে কল্যাণমূলক অর্থনীতির যে ধারণা আছে, এই ধারণাটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, বাস্তবায়ন করতে পারি এবং এর থেকে দেশ কিভাবে আরও বেশি লাভবান হতে পারে? চমৎকার একটি বিষয়ের অবতারণা আপনি করেছেন। আমরা জানি যে নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছিলেন যে ওয়েলফেয়ার ইকোনমির কথা, এবং উনি বলেছিলেন যে দুর্ভিক্ষ হয়, এই দুর্ভিক্ষটা সম্পদের অভাবের কারণে হয় না, এই সম্পদ বিতরণের যে বৈষম্য এবং যে মেকানিজম সেটার কারণে হয়। এবং বাংলাদেশেও আমরা দেখেছি 1974 সালে যে দুর্ভিক্ষ হয়েছে, সেখানে কিছু মানুষের কাছে কিন্তু সম্পদ ছিল, খাদ্য ছিল, যেটা মজুদদারি হয়েছিল, হ্যাঁ, সাধারণ মানুষের কাছে সে খাদ্য না পৌঁছানোর কারণে। এই জন্য আমি মনে করি যে ইকোনমিক্সের একটা থিওরি শেখানো হয় স্কুল কলেজে, যে সম্পদ সীমিত, অভাব অসীম। এই কথাটা কিন্তু ভুল। পৃথিবীতে মহান রাব্বুল আলামিন যে পরিমাণ সম্পদ দিয়েছেন, আর পৃথিবীতে যে পরিমাণ মানুষ আছে, সমস্ত মানুষের অভাব পূরণ করবার পরেও সম্পদ থেকে যাবে, সেইভাবে কিন্তু সম্পদটা আছে, কিন্তু সেটা ঠিকভাবে বন্টন হচ্ছে না। অর্থাৎ একদিকে সম্পদের বৈষম্য, অন্যদিকে আয় বৈষম্য। এই বৈষম্যর কারণেই কিন্তু কিছু মানুষ অভাবী থেকে যাচ্ছে, আর কিছু মানুষের অডেল সম্পদ। এইটার থেকে বেঁচে থাকার জন্যে যে থিওরি আধুনিক বলা হচ্ছে যে ওয়েলফেয়ার ইকোনমি, কল্যাণমূলক অর্থনীতি।
তো এটা পাশ্চাত্যের অনেক মুখরোচক শব্দ আছে। তা আমরা যদি শুধু পাশ্চাত্যের ওই মুখরোচক শব্দের পিছনে ছুটি তাহলে হবে না। আমাদের নিজস্ব এক কালচার আছে। বাংলাদেশের প্রায় 90% মানুষ মুসলমান, ধর্মে ইসলাম ধর্মে বিশ্বাস করে, এবং যারা অন্য ধর্মের আছে তাদেরও ধর্মের মূল কথা কিন্তু কল্যাণ, ওয়েলফেয়ার। আমরা যে নামাজে যাই, নামাজের যে আজান হয় সেখানে বলা হয় হায়াল সালা হায়াল ফালা, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তাইলে আমাদের ধর্মের ভিতরেই কিন্তু কল্যাণের কথা বলা আছে। কার কল্যাণ? কল্যাণটা কার? মানুষের কল্যাণ, মানুষের কল্যাণ। এবং সেই মানুষের কল্যাণের জন্য যে অর্থনীতি, সেটাই তো কল্যাণ অর্থনীতি। তা আমি যেটা বলতে চাচ্ছি যে প্রচলিত যে অর্থনৈতিক সিস্টেম আছে এর বাইরে যে বিকল্প অর্থনৈতিক সিস্টেম গড়ে উঠেছে সারা বিশ্বব্যাপী, এবং যার ভিত্তিতে আবার ইসলামী ব্যাংকিং গড়ে উঠেছে, সেটা হচ্ছে ইসলামী অর্থনীতি। তো ইসলামী অর্থনীতি মূলত হচ্ছে মোরাল ইকোনমি এবং কল্যাণমূলক অর্থনীতি। আপনি দেখেন যে সামনে মাহে রমজান আসছে, বাংলাদেশের প্রচুর সংখ্যক মানুষ জাকাত দিবে। এই জাকাতটা যদি সিস্টেমেটিক ওয়েতে আদায় করা হতো, এবং জাকাতের কিন্তু আমরা ওসর একটা শব্দ আছে, এটা আমি জানি না, আমরা শুধু মনে করি যে সম্পদ অর্থাৎ টাকা এবং স্বর্ণের উপর বোধহয় জাকাত দিতে হয়। ফসলের উপরও জাকাত দিতে হয়, এবং ফসলের একটা নির্দিষ্ট অংশের উপর জাকাত দিতে হয়। তাইলে এই সম্পদের উপরে যে জাকাত, ফসলের উপর যে জাকাত, এটি যদি সঠিকভাবে রাষ্ট্রীয়ভাবে কালেক্ট করা হতো, তাহলে বাংলাদেশের যে বৈষম্য আছে, অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র দূরীকরণের যে কর্মযজ্ঞ আছে, সেটাকে কিন্তু আমরা অনেকটা ত্বরান্বিত করতে পারতাম। দ্বিতীয়ত হচ্ছে, আপনি দেখবেন যে যদি খেয়াল করেন একটু, সিনেমা হলের সামনে কিন্তু বেশি ফকির বসে না। ফকির বসে কোথায়? মসজিদের সামনে। তার মানে হচ্ছে মসজিদের যে শিক্ষাটা সে নামাজের ভিতরে বলে, তার ভিতর যে অনুভূতি জাগে, ইমোশনাল ইন্টেলিজেন্স যেটাকে বলে, এখন তো আমরা নতুন যুগে প্রবেশ করছি, ফোর্থ রেভলিউশন, যেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি আধুনিক যে সিস্টেমের সঙ্গে সঙ্গে যেটা বলতে চাই যে 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থনীতি চালু করেছিলেন, হ্যাঁ, এবং তার ধারাবাহিকতায় হযরত ওমরের সময় উনি যে নিজে খাবার মানুষের দোরগোড়ায় করে পৌঁছে দিতেন, আজকের নেতাদের জন্য এটা শিক্ষণীয়। তো এই যে কল্যাণ ইকোনমি আমি বলবো, বা যে ওয়েলফেয়ার ইকোনমি বলছি, সেটা কিন্তু ইসলাম থেকে শিক্ষা নিতে হবে। অর্থাৎ যদি জাকাত ভিত্তিক আমরা অর্থনীতি চালু করি, ওসর যদি আদায় করি, এবং মানুষের ভিতর যদি ধর্মীয় মূল্যবোধ জাগাতে পারি, তাহলে মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা আছে, যদি কারো প্রতিবেশী না খেয়ে থাকে সে মুসলমান না। তাহলে আমি শুধু অর্থনৈতিক সিস্টেম চালু করলে হবে না, শুধু আইন কানুন থাকলে হবে না, মানুষের ভিতর যে নৈতিক মূল্যবোধ আছে, মানুষের ভিতর যে মনুষ্যত্ব আছে, মানুষের ভিতর যে মানবিকতা আছে, মননশীলতা আছে, সেটাকে জাগিয়ে তুলতে হবে। এবং এই কনসেপ্ট যদি আমরা এর ভিত্তিতে যদি অর্থনীতি গড়ে তুলি, ব্যাংকিং সিস্টেম গড়ে তুলি, তাহলে কিন্তু ওয়েলফেয়ার ইকোনমির যে কনসেপ্ট সেটা প্রতিফলিত হবে, এবং সেটা বাজেটও থাকতে হবে। আমরা শুধুমাত্র একটা জাকাত ফান্ড ইসলামী ফাউন্ডেশনে করে রাখলে মানুষ এটা জানেও না, এবং ওই জাকাত ফান্ডে যারা টাকা দিবে সে টাকাটার প্রপার ইউটিলাইজেশন হচ্ছে কিনা এটাও এনশিওর করতে হবে, এবং সেটাকে ট্যাক্স ফ্রি করতে হবে যেহেতু সে জাকাত দিচ্ছে। তাহলে আমরা যে ওয়েলফেয়ার ইকোনমির কথা বলছি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি ওয়েস্টার্ন মডেল এখানে এনে সেট করলে হবে না। আমাদের দেশীয় কালচার, দেশীয় ধর্মীয়, দেশীয় যে ঐতিহ্য, এটাকে ধারণ করে আমাদের ওয়েলফেয়ার ইকোনমি গড়ে তুলতে হবে, এবং সাধারণ মানুষের দোরগোড়ায় এই অর্থনৈতিক সেবা পৌঁছে দিতে হবে। জি, চমৎকার বলছেন জনাব রেজা। জনাব ফজলুল হক, আপনি দীর্ঘ বয়সের একটা লম্বা সময় পার করেছেন, আমরা এই কথা বলবো। তো এই জায়গা থেকে আপনি, এবং আপনি আপনার জীবনের একটা বড় অংশ মনে হয় পুরন ঢাকায় কেটেছে, সেক্ষেত্রে আপনি আপনার জীবনে অভিজ্ঞতা, নানা মুখে অভিজ্ঞতা অর্জন করেছেন, দেশে বিদেশে, ঢাকা, পুরন ঢাকা, নতুন ঢাকায়, সবকিছু মিলে। জাকাত ব্যবস্থা যেটা বাংলাদেশে আছে, এই জাকাত ব্যবস্থা কতটা মানে সঠিক, বা যে মানে যে ইসলামে যেভাবে বলা হয়েছে, যেভাবে জাকাতটা আদায় হয়, বিশেষ করে আপনার পুরন ঢাকার কথাও যদি আমরা বলি, সেটা কি সঠিক? এটাকে আরো কিভাবে সুন্দর করা যায়? ধন্যবাদ আপনি বলা, এবং রেজা ভাইকে ধন্যবাদ জানাই। জাকাতের আমি একটা সুন্দর উদাহরণ দেয়। উনি ব্যাংকে এশিয়ার ভারপ্রাপ্ত এমডি ছিলেন বোরহান, আমার ছোটকালের বন্ধু, আমাদের মহাসচিব। যখন এদেরকে ট্রেনে বুঝালাম, সে তার জাকাত থেকে যেটা করে, হাজারিবাগের 40টা পরিবারকে, জাতীয় তরুণদেরকে মাসিক একেবারে গরিব যারা, এবং অবশ্য সে গ্রামে গঞ্জে যে আমার মাকে এই যে সিস্টেমটাকে সে এটাকে তুলে ধরছে। আমি যেটাকে মনে করি সেটা হলো ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ।
আমি ওদের জাতীয় প্রশিক্ষক প্রজেক্টটা আমি 1976 সালে প্রেসিডেন্ট জিয়াকে বলে সামরিক প্রশাসক ছিলেন শুরু করে দিয়েছিলাম। প্রবলেম হয়েছে কি জানেন, আজকে যখন পেপারে রিপোর্ট দেখি মডেল মসজিদ থেকে এত টাকা লুটপাট, অনেকে বলে দেখেন না জাকাত ফান্ড বোর্ড আছে ওখানে কি কি হয়েছে। জাকাতটাকে আবারও বলে স্থানীয় সরকার বলেছে মসজিদ ভিত্তিক। আমি হাজারবাগের কমিশনার ছিলেন, আমি মসজিদে গিয়ে কাজ করতাম, কুরবানি মাংস মসজিদ থেকে বিতরণ করাতাম, সরকারি যে কোনো মসজিদ থেকে আমি করাতাম, ঈদের মসজিদ আমি ইমামতি করেছি। এটা উমর রাজা রানুর থেকে আমার এই শিক্ষা। কিছু মনে করবেন না, আমার মনে হয় সংক্ষেপে এইটুকু বলবো, এর পিছনে রাষ্ট্রীয় নির্দেশনা থাকা চাই। দেশের জনগণ চায় হযরত ওমর ফারুকের মতো যদি আমরা একজন নেতা পাইতাম, উপযুক্ত সঙ্গী, তার মানে নেতৃত্ব, সৎ নেতৃত্বের উপরে বিশেষভাবে গুরুত্ব দিতে, জি, যোগ্য এবং জনসম্পৃক্ত না থাকলে নেতৃত্ব। জি, জনাব ফজলুল হক, আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার বলেছেন। সৈয়দ লিটু, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সংক্ষেপে, আমরা খুব কম সময় পাবো, বাণিজ্য, বর্তমান অর্থনীতির ভেতরে বাণিজ্যের একটা সংকট সমস্যা আছে। বাণিজ্যের ক্ষেত্রে এই মুহূর্তে সরকার কি ধরনের ভূমিকা নিলে আমাদের অর্থনীতি আরো বেগবান হতে পারে, লাভবান হতে পারে? আচ্ছা, আবার ধন্যবাদ। সংক্ষেপে, খুব সংক্ষেপে, হ্যাঁ খুব সংক্ষেপে বলি। দেখেন, প্রথম কথা হলো যে মানে যারা দরিদ্র তাদের মধ্যে অভাব আছে, অস্থিরতা তৈরি করে সমাজে, যে কারণে সরকারকে প্রথমেই প্রান্তিক পর্যায়ের অভাবকে কিছুটা নিয়ন্ত্রণ করার পরিকল্পনা নিতে হবে। যেটা হয়তো এই যে আমাদের ওএমএস যে মানে কম দামে ট্রাক সেল যে ব্যবস্থাগুলো অনেকদিন থেকে চলে আসছে, এটা একটা ভালো জিনিস। তার চেয়ে হচ্ছে মানে অর্থনীতির মূল কথাই কিন্তু প্রান্তিক পর্যায়ে আপনি যদি অর্থনীতি বা অস্থিরতা নিয়ন্ত্রণ করে অর্থনীতি গতিশীল রাখতে চান, আপনাকে অর্থের প্রবাহ নিশ্চিত করতে হবে। যেমন এই যে দেখেন, সারা পৃথিবীতে জাকাতের কথাটা বলা হচ্ছে, এটা দেখেন ইসলামেও কিন্তু জাকাতটা সরকারের প্রাপ্য না আমাদের মতো দেশে, এটা শুধুমাত্র গরিবের প্রাপ্য, তারা বিভিন্নভাবে দিবে। কিন্তু এইগুলো কিন্তু ব্যবস্থা কিন্তু ওই জন্য নেওয়া হয়েছিল যে একটা যাদের কাছে টাকা আছে তারা আরেক যাদের কাছে নাই তাদেরকে দিবে, এতে করে টাকার প্রবাহ চালু থাকবে। এবং সেই সঙ্গে যেটা একটা দেশের সরকার যেটা করতে পারে যে কর্মপ্রবাহ চালু রাখা, অর্থাৎ উন্নয়নমূলক কাজগুলো, এইগুলো যদি সারাক্ষণ সেটা ছোট প্রকল্প হোক বা বড় প্রকল্প হোক চালু রাখা যায়, তাহলে সাধারণ নিম্ন পর্যায়ের মানুষের, নিম্ন আয়ের মানুষের কাছে হাতে টাকা থাকবে। তখন কিন্তু তারা কিছু হলেও বেঁচে থাকতে পারবে, তখন এই সামাজিক অস্থিরতাটা দূর হবে। আর মানে সরকারকে যেভাবে মানে বড় যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেগুলো তো ধরেন এই যে আপনার এই যে মানে কারিগরি শিক্ষা বাড়াতে হবে, নৈতিক শিক্ষা বাড়াতে হবে যাতে করে অন্যায়গুলো কমে, কারিগরি শিক্ষা বাড়াতে হবে যাতে মানুষ শুধুমাত্র মানে নতুন বিনিয়োগ তো হবে না, নতুন বিনিয়োগ নিজেরা ক্ষুদ্র বিনিয়োগ তৈরি করতে হবে, সেক্ষেত্রে বিনিয়োগের পরিবেশ যেন তৈরি করতে হয়। আর ছোট একটা কথা বলি, যে ধরেন এই যে বাজেটটা কিন্তু সুষম বাজেট না হলে এই ক্রমাগতভাবে এই সমস্যাগুলোর সমাধান কোনোদিনই হবে না। আপনার কাছে টাকা আছে 10 টাকা, আপনি বাজেট করছেন 70 টাকার, এইভাবে কিন্তু হবে। জি, ধন্যবাদ সৈয়দ লিটু। খরচের মধ্যেই আসছে। জি, ধন্যবাদ রেজা ভাই। আমি সর্বশেষ আপনার কাছে একদম কয়েক সেকেন্ড একটা বিষয় জানতে চাই, যে আমি আরো খুব স্পেসিফিক্যালি জানতে চাই, বাণিজ্যের ক্ষেত্রে সরকার এই মুহূর্তে কি ধরনের ভূমিকা রাখলে আমাদের বাণিজ্যের, সরকারকে তো অবশ্যই আমরা যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চাই, কিন্তু বিদেশ থেকে তারা এসে দেখে যে অনেক রকমের জটিলতা, 117 জায়গায় যাইতে হয়, তাহলে এটাকে সহজ করতে হবে 1 নম্বর। 2 নম্বর, এই যে ট্যাক্স ভ্যাটের ব্যাপারে সরকারকে সঠিকভাবে যাচাই বাছাই করে এটা নির্ধারণ করতে হবে, একটা লামসাম বেসিসে নির্ধারণ করলে হবে না। এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, এবং গ্রামের থেকে যারা শহরে এসে ছোট ছোট ব্যবসা বাণিজ্য করতে চায় তাদেরকে স্কোপ দিতে হবে, এবং গ্রাম পর্যায়ে ব্যবসা করবার জন্য সুযোগটাকে সেখানে নিতে হবে এবং তরুণ উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। জি, ধন্যবাদ রেজা ভাই। কিন্তু আমরা হারালাম, দেখেন এই যে 1 ডিসেম্বর পত্র চালু প্রকাশ হয়েছিল, সেটা থেকে কিন্তু সরকার বুঝতে পারতো যে কোথায় কোথায় আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো আছে, সেখান থেকে সরকার শিক্ষা দিত। জি, ধন্যবাদ দর্শক। আমরা আমাদের অর্থনীতি, করণীয় এবং পরিকল্পনা এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করছিলাম। আলোচনায় ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, সাথে ছিলেন জেট এইড বাংলাদেশের পরিচালক সৈয়দ লিটু এবং বিশিষ্ট সমাজসেবক, সমাজচিন্তক ফজলুল হক। দর্শক, এরকম বিষয় নিয়ে আমরা ভবিষ্যতে আরও আলোচনা করব। আশা করি আপনারা তখনও আমাদের সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।